আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আমি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। আজকের গল্প তেমনই একটি। আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা নমস্কার। গল্প পাঠে আমি হৈমন্তী। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প নমস্কার। অনেক দিন বেকার বসে থাকবার পর চাকরি পেলাম, কিন্তু চাকরি যেখানে পেলাম সে এক ভীষণ জায়গা। সহজে সেখানে বড় একটা কেউ যায় না। আমার আগে যারা গেছেন সকলেই মরেছেন, এবং সে এক আশ্চর্য মৃত্যু। রোগ নেই, ব্যাধি নেই, সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন। সকালে দেখা গেল তিনি আর উঠছেন না, বিছানাতেই মরে পড়ে আছেন। মুখের চেহারা হয়ে গেছে কিম্ভূত কিমাকার, বিশ্রী। মনে হয় যেন মরবার সময় তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু কেন ভয় পেয়েছিলেন, কিসের ভয়, সেসব তখন কে আর বলবে। আমার কিন্তু ভয় বলে কোনো বস্তু ছেলেবেলা থেকেই নেই, তাই একটুখানি ভরসা হলো। ভাবলাম চোর ডাকাত যদি খুন করে দিয়ে যায় সে কথা আলাদা, তাছাড়া আর কিছুর ভয় আমি করি না। যাই হোক, মরব। অর্থাভাবে দিনে দিনে তিলে তিলে মরার চেয়ে সে বরং ঢের ভালো। চাকরি নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যেই। বড় একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট একটা ব্রাঞ্চ লাইনে ট্রেনে চড়লাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরেই আকাশে চাঁদ উঠেছে। শরৎকালীন নির্মল আকাশ, শুভ্র সুন্দর জ্যোৎস্নালোককে উদ্ভাসিত ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ, আর গাছপালার মাঝখান দিয়ে ছোট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের এগিয়ে চলেছে। দূরে দূরে একটি করে স্টেশন, টিমটিম করে দু একটি কেরোসিনের বাতি জ্বলছে। দু একজন লোক নামছে, দু একজন উঠছে। লোকজনের কোলাহল নেই, গোলমাল নেই। দু একটি ছোট ছোট কথা, ইঞ্জিনের সাঁই সাঁই শব্দ, আর গার্ড সাহেবের হুইসেল। জানলায় হাত রেখে বাইরের পানে তাকিয়েছিলাম। ট্রেনের যাত্রী নিয়ে গ্রামের পথে কোথাও বা একটি গরুর গাড়ি চলেছে, কোথাও বা আঁকা বাঁকা ছোট একটি শুকনো নদীর সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে। দূরের অস্পষ্ট গ্রাম ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গেছে। লাইনের ধারে ধারে শুভ্র সুন্দর কাশের গুচ্ছ বাতাসে দুলছে। মাঝে মাঝে দূরের গ্রাম থেকে কুকুরের ডাক শুনতে পাচ্ছি। গাড়ি আমাদের কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কোন সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো, চেয়ে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন কখন যে তারা নেমে গেছেন কিছু বুঝতেই পারিনি। পেছনে পায়ের শব্দ হতেই ফিরে তাকালাম। আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। সেরকম লম্বা মানুষ আমি খুব কমই দেখেছি। কাছে আসতেই আমি তার মুখের পানে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। মানুষের মুখ বলে মনে হয় না, ঠিক যেন ছাগলের মতো। এক একটা পাঁঠার যেমন দাড়ি থাকে তেমনি দাড়ি। গোঁফগুলি একটি একটি করে গোনা যায়, আর সেই কালো মুখের ওপর অস্বাভাবিক রকম উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদিও বা একটুখানি ছিল। লোকটাকে আমার সম্মুখের বেঞ্চে বসতে দেখে সেটুকুও উড়ে গেল।
কারো মুখে কোনো কথা নেই। শেষে তিনি আমায় দয়া করে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হবে? গলার আওয়াজও তেমনি, মনে হলো যেন হাড়ির ভেতর থেকে বেরোচ্ছে। বললাম, শালবনী। তিনি বললেন, চলুন, আমিও যাব। বাধিত হলাম। চাকরির জায়গায় পৌঁছাতে না পৌঁছাতেই এই। জিজ্ঞেস করলাম, আপনিও কি শালবনীতেই থাকেন? ঘাড় নেড়ে জানালেন, না। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞাসা করবার সাহস হলো না। বললাম, সিমসান কোম্পানির যে লোহার কারখানাটা তৈরি হচ্ছে, স্টেশন থেকে সেটা কত দূরে মশাই? কাছেই। শুনে আশ্বস্ত হলাম। বললাম, আচ্ছা, বলতে পারেন মশাই, শুনেছি নাকি ৩-৪ জন লোক সেখানে মারা গেছেন। কেন মারা গেছে জানেন আপনি? তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছেন। কোনো জবাব পেলাম না। সর্বনাশ! তবে কি এইখান থেকেই সঙ্গ নিলেন নাকি? শালবনী স্টেশন আর কত দূরে সে কথাই ভাবতে লাগলাম। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এলো। ভদ্রলোক এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন। বললেন, কারখানার চাকরি নিয়ে এলেন বুঝি? বললাম, কি আর করি মশাই, পেটের দায়, 2-3টে ছেলে মেয়ে। তিনি বললেন, যদি মারা যান? সে কথা নিজেও কতবার ভেবেছি, কিন্তু তার মুখ থেকে হঠাৎ এই কথাটা শুনবা মাত্র বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বললাম, তাহলে না খেতে পেয়ে সবাই মারা যাবে। তিনি জিজ্ঞেস করলেন, ছেলে মেয়ে কটি? বললাম, 3টি, 2টি ছেলে, 1টি মেয়ে। সংসারে আর কে আছে? বুড়ো বাবা, মা, পিসি, মাসি, ভাগ্নে, ভাগ্নি, পোষ্যের আর অন্ত নেই মশাই। বলে তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন। দেখেই বললেন, বুড়ো মা বাপকে খেতে দেওয়া ভালো, আজকাল অনেকে দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমনই পাজি ছেলে। বলেই তিনি উঠে দাঁড়ালেন। বললেন, স্টেশন এসে গেছে। গাড়ি কিন্তু তখনও থামেনি। তার জীবনের গল্পটা শোনবার কৌতূহল হলো। বললাম, বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করে বললাম, খান। ভাবলাম তাতেও যদি বসে তার জীবনের গল্পটা বলেন, কিন্তু বিড়ি দেশলাই তিনি হাত বাড়িয়ে নিলেন মাত্র। দেশলাইও জ্বালালেন না, বিড়িও খেলেন না। গাড়ি আমাদের স্টেশনে পৌঁছে গেল এবং পৌঁছাবা মাত্র দরজা খুলে তিনি নেমে পড়লেন। যাবার সময় একটা নমস্কার করে বিদায় নেওয়া দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দেওয়ার সময় তার আর হলো না। তৎক্ষণাৎ আমিও তার পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। তিনি ঠিক কোন দিকে যান দেখবার উদ্দেশ্য যে ছিল না তা নয়, অবশ্য আমার অন্য প্রয়োজনও ছিল। আমায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যে কারখানা থেকে লোক আসবার কথা। কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি গাড়ি তখনও ঠিক প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি। তখনও গাড়িখানা ধীরে ধীরে চলছে। লোকটি কি তবে টিকিট করেনি, তাই টিকিট দেওয়ার ভয়ে তাড়াতাড়ি নেমে গেল? কিন্তু অত বড় লম্বা চেহারা সহজে তো চোখের আড়াল হওয়ার জো নেই। জ্যোৎস্নার আলোয় চারদিক ঠিক দিনের বেলার মতো স্পষ্ট পরিষ্কার, অথচ এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই তাকে দেখতে পেলাম না। মানুষ বলে মনে মনে যদিও বা একটুখানি সন্দেহ হয়েছিল, সেটুকুও এবার ঘুচে গেল। মানুষ কখনো এত সহজে চোখের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যেতে পারে না।
বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একে আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা, তাই আবার পৌঁছাতে না পৌঁছাতেই এই অভিজ্ঞতা। পেটের দায় চাকরি করতে এসে কি যে অদৃষ্টে আছে কে জানে। কারখানা থেকে দুজন গোর্খা চাপরাশি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিকে চেয়ে দেখলাম। যত দূর দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। ট্রেনের লাইন এইখানে এসেই শেষ হয়েছে। গাড়িতে উঠবার সময় লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনখানার দুদিকে দুটো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা সম্মুখে একটা পিছনে। এইবার পিছনের ইঞ্জিনটা পিছু হটতে শুরু করলে গাড়িটা যে দিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার সেই দিকেই চলে গেল। চারিদিক নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। এপাশে ছোট্ট একটি স্টেশন আর ওপাশে আমাদের কারখানা। কারখানা হতে তখন অনেক দেরি। প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি এসে পৌঁছেছে। অনেকটা জায়গা জুড়ে নানান রকমের লোহা লক্কর ইতস্তত ছড়ানো, আর তারই একপাশে আমাদের থাকবার জন্যে টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর তৈরি হয়েছে। শুনলাম নাকি ওই টিনের ঘরেই আমার আগে যারা এসেছেন তাদের জীবন লীলার অবসান হয়ে গেছে। তবু সে রাত্রির মতো আমাকে সেইখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতিতে ব্রাহ্মণ, আমার জন্যে সে রান্না করে রেখেছিল। ঠিক হলো নিজের হাতে রান্না আমায় কোনো দিনই করতে হবে না, সেই রোজ আমার রান্না করে দেবে। সেদিন রাত্রে তাকে আর আমার কাজ ছেড়ে যেতে দিলাম না। খাওয়া দাওয়ার পর সে আমারই কাছে ছোট্ট একটি বিছানা বিছিয়ে শুয়ে রইল। কাছাকাছি কোনো একটি গ্রামে তার বাড়ি, নাম যতীন। প্রথমেই সে জিজ্ঞেস করল, আপনি ব্রাহ্মণ? বললাম, হ্যাঁ। যতীন বললে, ব্যাস, তাহলে আর আপনার ভয় নেই। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি বলো দেখি যতীন। যতীন বললে, যারা মরেছে তাদের ভূতে মেরেছে কিনা গেছো ভূতে। ভূত কখনো বামুনকে মারে না, ওরা বামুন কেউ ছিল না। বললাম, বামুনকে মারবে না তা তুমি কেমন করে জানলে যতীন? যতীন একটুখানি হাসলো, হেসে বললে, পইতে ছুঁয়ে একবার যদি গায়ত্রী জপ করে দেন তো ভূতের বাবার সাধ্য নেই যে আপনার কাছে এগোয়। তা নইলে ওদের তিনটেকে মেরে ফেললে আর আমাকে মারতে পারতো না। ব্যাপারটা সত্যি রহস্যজনক, কিছুই বুঝবার উপায় নেই। রাত্রে ভালো ঘুমও হলো না। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলাম। তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূর্ব দিকে সবুজ বনের মাথার ওপর আকাশটা লাল হয়ে উঠেছে, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। জায়গাটি বড় চমৎকার। আমায় বাইরে বেরিয়ে আসতে দেখেই দুজন গুর্খা চাপরাশি সেলাম করে আমার কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলে কাজ আরম্ভ হবে কিনা, এবং তা যদি হয় তাহলে ওরা আশপাশে গ্রাম থেকে লোক ডাকতে যাবে। বললাম, যাও তোমরা লোক নিয়ে এসো, কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গলের গাছ কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হয় হেড অফিসে জানাতে হবে, আর না হয় এখানকার জংশন স্টেশনে কোম্পানির যে চুনের কারখানা আছে সেখানে জানালেই তারা তৎক্ষণাৎ টাকা পাঠিয়ে দেবে। আমার ওপর হুকুম 1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। চাপরাশিদের বলে দিলাম, লোক তোমরা যত বেশি পারো নিয়ে এসো। তারা লোক আনতে চলে গেল।
ভাবলাম আমার একমাত্র প্রতিবেশী স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি। কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কি না কে জানে। একটু পরেই যাওয়া যাবে ভেবে পায়ে চলা যে সরু পথটি জঙ্গলের ভিতর দিয়ে ঢুকেছে সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে শাল আর মহুয়ার ছোট বড় নানা রকমের গাছ সোজা ওপরের দিকে উঠে গেছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখায় প্রশাখায় চিকন কচি লতায় পল্লবে ক্রমশ তারা এমনিভাবে ঘন সন্নিবদ্ধ যে বেশি দূর দৃষ্টি চলে না। যেদিকে তাকায় শুধু গাছ আর পাতা, পাতা আর গাছ। মৃদুমন্দ বাতাসে পাতাগুলি চিরচির করে কাঁপছে। নানা রকমের অসংখ্য পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। কোথাও হয়তো কোনো বুনো গাছে বুনো ফুল ফুটেছে, তারই মিষ্টি সুগন্ধে বাতাস যেন ভরে আছে। চিত্র বিচিত্র চমৎকার একটি প্রজাপতি উড়তে উড়তে হঠাৎ আমার গায়ে এসে বসল। ইচ্ছে করলেই তাকে আমি ধরতে পারতাম, কিন্তু ধরলাম না। হাতড়ে আমার চোখের কাছে এনে যেই তাকে আমি ভালো করে দেখতে গেলাম, রঙিন পাখা উড়িয়ে তৎক্ষণাৎ সে আমার হাতের উপর থেকে উড়ে পালালো। ছায়া শীতল স্নিগ্ধ সেই অরণ্যের মাঝখান দিয়ে মনের আনন্দে অন্যমনস্ক হয়ে অনেক দূর গিয়ে পড়েছিলাম। পেছনে হঠাৎ একটা ট্রেনের শব্দে যেন আমার চৈতন্য হলো। এবার ফিরতে হবে। ফেরার পথে যতই আমি সেই সতেজ সবুজ গাছগুলির পানে তাকাই, ততই আমার মনে হতে থাকে আমি যেন ওদের পরম শত্রু। কতকাল ধরে এরা এইখানে এই ধরিত্রী মাতার বুকের ওপর সযত্ন পালিত সন্তানের মতো ধীরে ধীরে বেড়ে উঠেছে। বিশ্বের বিস্ময় প্রাণবন্ত এই বিশাল মহেরুহ। আমি এসেছি এদের সমূলে উৎপাটিত করে স্ববংশে নিধন করে দিতে। নিবিড় ঘন অরণ্যানীর নয়ন মনোহর এই স্নিগ্ধ শ্যাম রূপ আমায় নিশ্চিহ্ন করে মুছে দিতে হবে। তার পরিবর্তে বসবে এখানে এক বিরাট কারখানা, লোহা আর ইস্পাত, ইঞ্জিন আর আগুন। আমার আগে যারা এলেন নিজের জীবন দিয়ে এই হত্যাকাণ্ডের প্রায়শ্চিত্ত করে গেলেন কিনা তাই বা কে জানে। ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে একটা মোটা খাতায় কি যেন লিখছিলেন। মোটা সোটা বেটেখাটো মানুষটি পরিচয় হতেই মুখখানি তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। বললাম, কাজ করুন। তিনি বললেন, ধুত্তরি কাজ, মানুষের মুখ দেখতে পাই না মশাই। দুটো কথা বলে যে সুখ হবে, তাই পাণ্ডব বর্জিত দেশে তার উপায় নেই। দিন না মশাই, চটপট করে এই গাছগুলো কেটে উড়িয়ে তবু একটা কারখানা টারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, লোকজন তবু দেখতে পাবো। বললাম, কিন্তু ওই গাছ কাটতে গিয়েই শুনেছি আমার আগে তিনজন। কথাটাকে তিনি আর শেষ করতে দিলেন না। টেবিল চাপড়ে চিৎকার করে বলে উঠলেন, আরে দূর দূর, আমিও সব বিশ্বাস করি না মশাই। ভূত না আরও কিছু, ভূত না হয় মেরেই দিয়ে গেল, কিন্তু টাকা কড়িগুলো গেল কোথায়? সেগুলো কি ভূতে নিয়ে গেল নাকি? কথাটা ভালো বুঝতে পারলাম না, তাই তাকে আরেকবার ভালো করে জিজ্ঞেস করতেই তিনি বললেন তার বিশ্বাস ভূতে তাদের মারেনি, মেরেছে মানুষে। কুলি বিদেয় করবার টাকা করি তাদের কাছেই থাকতো, সেই টাকার লোভে কেউ তাদের মেরে ফেলেছে। তিনি বললেন, আমার কিন্তু মশাই ওই গুর্খা চাপরাশি দুটোকে বিশ্বাস হয় না। বললে কথা শোনে না, বেটারা যেন নবাব পুত্তুর। বললাম, কি জানি মশাই, কি করব তাই ভাবছি। মাস্টার মশাই টেলিগ্রাফ এসেছে। তিনি উঠে দাঁড়ালেন। টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টক টক করে কলটা বার কতক বাজিয়ে দিয়ে বললেন, বলছি দাঁড়ান, আপনার আগে যে লোকটা এসেছিল
তাকেও বলেছিলাম, কিন্তু সে হিন্দুস্তানি, বাঙালির কথা শুনলে না, ভাবলে বুঝি আমি ওর টাকাগুলো বাগাবার মতলবে আছি। কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন। বললেন, টাকা কড়ি নিজের কাছে রাখবেন না দাদা, আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি, শুনুন। বলে তিনি স্টেশন ঘরের দেওয়ালের গায়ে লাগানো একটা আয়রন সেফ দেখিয়ে দিয়ে বললেন, ওইখানে রাখতে পারেন, পরের টাকা ওখানে রাখতে অবশ্য আমি দিতাম না, কিন্তু আপনি একে বাঙালি, তাই ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন দেখি কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি আমার বাসায় চলে যাই। সেই সময় চাবি আমি সঙ্গে করে নিয়ে চলে যাব। আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুয়েও থাকতে পারেন। বেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়ে ওই টেবিলের ওপর তোফা আরাম করে নাক ডাকবেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে। দেখুন তো, দেখি ভূতে কেমন করে মারে। পরামর্শ মন্দ নয়। খাবার জোগাড় করবার জন্য যতীন আমার কাছে টাকা চাইতে এলে টাকা দিয়ে বললাম, রাত্রে আমি এখানেই থাকবো যতীন। যতীন হেসে বললে, বুঝতে পেরেছি, বাবু ভয় পেয়েছেন। তা আপনার ভয় কি বাবু, আপনি ব্রাহ্মণ মানুষ, আমি তো তখন আপনাকে বলেই দিলাম। গুর্খা চাপরাশি দুজন বেশ কাজের লোক। গাছ কাটাবার জন্যে প্রায় 50 জন কুলি তারা ধরে নিয়ে এলো। 100 টাকা আর কতক্ষণ। দিনের শেষে কুলিদের মজুরি দিতে গিয়ে দেখি অনেকখানি জায়গা তারা পরিষ্কার করে ফেলেছে। রামলাল গুর্খা বললে, বাবু, হেড অফিসকে বহুত রুপয়া মঙ্গাই লেনা। জিজ্ঞেস করলাম, কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল? রামলাল বললে, থোড়া থোড়া হয়েছে বাবু। শিবশরণ বলে রামলালের সঙ্গীটি পাশেই দাঁড়িয়েছিল। সে বললে, ও বাবু লোক বহুত রুপয়া চুরি করিয়েছে বাবু। তা হয়তো হবে, কিন্তু সেটা তাদের কাজে লাগেনি। টাকা তো জমের বাড়ি পর্যন্ত পৌঁছয় না। যাই হোক, সেই দিনই হেড অফিসে তার করে দিলাম, একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধা হবে। কিন্তু টাকা আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করে টাকা নিয়েছেন, কিন্তু কাজ বেশি দূর এগোয়নি, অথচ টাকার হিসেব না দিয়েই তারা মরে গেছেন। এমনি করে কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়েছে। তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে এলেন একজন ইন্সপেক্টর। কাজ দেখে তিনি খুশি হলেন। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামল শ্রী একেবারে নির্মমভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা তখন ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় সপ্তাহ খানেকের। তারা আমায় তখন ছিঁড়ে খাচ্ছে। বললাম, টাকা আপনি গিয়েই পাঠিয়ে দেবেন, নইলে কাজ হয়তো আমাকে বন্ধ করে দিতে হবে। তাকে আমি ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম। শিবশরণ আমার সঙ্গে গিয়েছিল। ফেরবার পথে শিবশরণ বললে, আরো বেশি টাকা মাঙ্গাইলেন বাবু, 1000 টাকায় আর কতদিন যাবে? বললাম, ফুরলেই আবার পাঠাবে। যতীনকে প্রায়ই বলতাম, কই যতীন, মরলাম না তো, বড় বড় গাছগুলোকে তো প্রায় সবই কেটে ফেললাম। যতীন হেসে জবাব দিত, আমি তো বাবু আগেই সে কথা বলে দিয়েছি, বামুনের কোনো ভয় নেই। বলতাম, ঠিক বলেছ। কথাটা প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখছি সেই কথাই সত্যি। যতীন বলতো, আগে হ্যাঁ, আমার ওসব অনেক জানা আছে। রাত্রে সেদিন খেতে বসে জিজ্ঞেস করলাম, ভূত তুমি নিজে কোনোদিনও দেখেছো যতীন? যতীন বললে, তা আগে দেখেছি বই কি। এই বলে সে তার ভূত দেখার গল্প আরম্ভ করলে। এমন গল্প যে সে আর সহজে থামতে চায় না। এদিকে রাত্রির শেষ গাড়িটা তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন।
তার আগেই আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাত্রে আমার শোবার বন্দোবস্ত সেইখানেই। কাজেই বাধ্য হয়ে যতীনকে বললাম, বাকিটা কাল শুনবো যতীন, আজ থাক। কিন্তু এমনি তার গল্প বলবার শখ যে সে শেষ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে স্টেশন পর্যন্ত গল্পটা তার বলতে বলতে এলো। গাড়ি চলে গেছে। মাস্টারমশাই তখন বসে আছেন দেখে জিজ্ঞেস করলাম, বসে আছেন যে এখনো? বললেন, আসুন, আপনার জন্য বসে আছি। বললাম, এবার আপনি যেতে পারেন। তিনি বললেন, যাব কি মশাই, জংশন থেকে তার এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসবে। কেমন করে আসবে? গাড়ি তো চলে গেল। তিনি ঐষৎ হেসে বললেন, এ কি আর আমার আপনার কাজ মশাই, অত বড় সাহেব কোম্পানির কাজ, খাতির কত, জংশন থেকে একখানা পাইলট ইঞ্জিন দিয়েছে, তাতেই লোক আপনার এলো বলে। যতীন বললে, তাহলে এই অবসরে গল্পটা আমার শেষ করে নি বাবু, শুনুন। বলে সে তার গল্প শেষ করতে বসলো। গল্প শেষ হতে না হতেই হুস হুস করে ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলো এক সাহেব। 1000 টাকা। অন্য কারো হাতে পাঠাতে হয়তো বিশ্বাস হয়নি, তাই চুনের কারখানার ছোট সাহেব নিজে এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে নিয়ে তিনি আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলো লোহার সিন্ধুকে বন্ধ করে মাস্টারমশাই বললেন, আসি তবে। বললাম, আসুন। যতীন বললে, আমিও তাহলে আসি বাবু, আপনি শুয়ে পড়ুন। বললাম, যাও। বলেই দরজা জানলা বন্ধ করছিলাম। যতীন ফিরে এলো। বললে, অত টাকা এলো, আপনি একা থাকবেন বাবু, গুর্খা দুটোকে পাঠিয়ে দেবো? ঘাড় নেড়ে বললাম, না। যতীন চলে গেল। দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে দম আমার বন্ধ হয়ে আসে। সেদিনও তাই একটা জানলা আমি খুলে রাখলাম। রেল স্টেশনের জানলা খুলে রাখা মানে সবই খোলা। ইচ্ছে করলে ওপাশ থেকে টপকে যে কেউ এসে ঘরে ঢুকতে পারে। আসুক না, এলেই বা কি করবে? টাকা আছে লোহার সিন্দুকে। সিন্দুক একেবারে দেওয়ালের সঙ্গে আটা। আর ভূত যদি আসে, তাদেরও তো শুনেছি সর্বত্রই অবাধ গতি। তাদের কাছে খোলাই বা কি আর বন্ধই বা কি? তারা অবশ্য টাকা নিতে আসে না। তাছাড়া এলে এতদিন আসতো, এখনো যখন আসেনি তখন সম্ভবত আর আসবে না। এমনি সব নানান কথা ভাবছি, আর সেই খোলা জানলার পানে তাকিয়ে আছি। আকাশে চাঁদ উঠেছে। দিনের মতো পরিষ্কার জ্যোৎস্নার ছটা জানলার পথে ঘরে এসে পড়েছে। ভাবতে ভাবতে কতক্ষণ পরে জানি না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে। ঘুম ভেঙে গেল। জেগে দেখি সত্যি তাই। হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। পায়ের অবস্থাও তাই। ঘুমের ঘোরে কখন যে এমন করে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কিছুই বুঝতে পারিনি। কথা কইবার উপায় নেই। দম যেন বন্ধ হয়ে আসছে, অথচ চোখ দুটো খোলা। জানলার পথে যে জ্যোৎস্নার আলো ঘরে এসে পড়েছে, তাতে শুধু সেই জায়গাটাই দেখা যায়। যে লোকটা আমার মুখে কাপড় চাপা দিয়ে সজোরে বেঁধে ফেলেছে তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু চিনবার উপায় নেই। মুখ খুলতে পারছি না, তবু কোনো রকমে অস্পষ্টভাবে গো গো করে বললাম, টাকা নিয়ে যাও, কিন্তু আমায় তোমরা মেরে যেও না বাবা। ওদিকে আমার মাথার পেছনে দেওয়ালের গায়ে সিন্দুক খোলার শব্দ পেলাম। আর করি কি? মরার মতো চুপ করে পড়ে আছি। মৃত্যু অনিবার্য। এতক্ষণে বুঝলাম আমার আগে যারা মারা গেছেন তারাও ঠিক এমনি করেই গেছে। বুকের ভেতরটা ধক ধক করছে।
গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যে কি ভীষণ অবস্থা তা আমি বোঝাতে পারবো না। চোখের সম্মুখে আমার ছোট ছোট ছেলে মেয়ের 3টি কচি মুখ ভেসে উঠল। আমার স্ত্রীর কথা মনে হলো। হায় হায়, কেন আমি তাদের ছেড়ে এখানে এলাম? চোখ দিয়ে আমার দর দর করে জল গড়িয়ে পড়তে লাগলো। হে ভগবান, এরা যেন আমায় প্রাণে না মারে। বেঁচে যদি থাকি তো কালই আমি এই চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব। টাকাগুলো মাথার কাছে ঝনঝন করে উঠল। থলেটা তাহলে ওরা বের করেছে। এমন সময় মনে হলো যেন জানলার পথে আরেকটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন আমার ঝাপসা হয়ে এসেছে। তবু যেন মনে হলো আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা সেই লোকটা, যাকে আমি প্রথম দিন ট্রেনে দেখেছিলাম। গলাটা তখন কে যেন আমার 2 হাত দিয়ে চেপে ধরেছে। এইবার মৃত্যু, অনুরোধ করবার শক্তি নেই। মুখের কাপড় তখন তেমনি বাঁধা। কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে আমি যেন বেঁচে গেলাম। লোকটা আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে। তারপরেই ভীষণ শব্দ, তারপরেই চিৎকার। মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও যেন ঠিক তেমনই। কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম, এ আমার গুর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও থামেনি। টাকার থলেটা মনে হলো একবার ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। তারপর কি যেন জানলা টপকে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু আরেকজন। বাইরেও শব্দ হতে লাগলো। নিরুপায় ও অসহায় অবস্থায় আমি শুধু মরার মতো সেইখানে চুপ করে পড়ে রইলাম। খানিক পরে সব নিস্তব্ধ হয়ে গেল। কি যে হলো কিছুই ভালো বুঝতে পারলাম না। তখনও বুকের ভেতরটা আমার কেমন যেন করছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সে কথাই ভাবছি। এমন সময় ঝকঝক শব্দ করতে করতে ঘরের বাইরে একখানা ইঞ্জিন এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো। কিন্তু কে খুলবে? আমার তো উঠবার উপায় নেই। মুখখানা টেনে বাঁধা, কথাও বলতে পারছি নে। পায়ের শব্দ ঘুরে এদিকের খোলা জানলার কাছে এসে দাঁড়ালো। একজন সাহেব জানলা টপকে ঘরে ঢুকে দরজা খুলে দিলেন। ঘরে আলো জ্বালা হলো। জংশন থেকে তারা ইঞ্জিনে চড়ে 4 জন এসেছে। কোয়ার্টার থেকে স্টেশন মাস্টার এলেন। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। গুর্খা চাপরাশি রামলাল মেঝের ওপর মরে পড়ে আছে। তারই কোমরের ভোজালি তারই গলায় বসিয়ে দেওয়া হয়েছে। লোহার সিন্দুক খোলা, কিন্তু টাকার থলে মেঝের ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা কিছুই ভালো বোঝবার উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উধাও হবে ভেবেছিল, আর কেই বা আমায় বাঁচিয়ে রামলালকে মেরে গেল কে জানে। সাহেবদের জিজ্ঞেস করলাম, আপনারা খবর পেলেন কেমন করে? যিনি এখানে টাকা দিয়ে গিয়েছিলেন তিনি বললেন, জংশনে ইঞ্জিন আমাদের পৌঁছাবা মাত্র এখান থেকে তার গেল, ডাকাত পড়েছে, জলদি আসুন। এখান থেকে তার করবে কে? স্টেশন মাস্টার টেলিগ্রাফের কাছে উঠে গিয়ে হাত দিয়ে তুলে আমাদের দেখালেন কানেকশন তিনি কেটে দিয়েই বাসায় গিয়েছিলেন। অবাক হয়ে আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো ঝগড়াটা বাইরে পর্যন্ত গড়িয়েছিল। বাইরে বেরিয়ে একবার দেখা যাক। সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলেও দেখা গেল দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি শিবশরণ। আমাদের দেখে সে শুধু কাঁদতে থাকে, মুখে কোনো কথা বলে না। শেষে অনেক কষ্টে মেরে মেরে তাকে কথা বলানো হলো।
সাহেবের লাথি খেয়ে সে কাঁদতে কাঁদতে সব কথাই বলে ফেললে। আমায় মেরে ফেলে সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। এর আগে যে 3 জন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে, কিন্তু এবার তার ফল হলো বিপরীত। মাঝখান থেকে কে একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেললে, আর তার হাত থেকে টাকার থলেটা কেড়ে নিয়ে পা দুটো তার উল্টে দিয়ে মুচড়ে ভেঙে দিয়ে চলে গেল। বুঝলাম সেই ভাঙা পা নিয়ে অতি কষ্টে বুকে হেঁটে শিবশরণ পালাবার চেষ্টা করছিল। জিজ্ঞাসা করলাম, লোকটা দেখতে কিরকম বলো দেখি? শিবশরণ বললে, সে মানুষ নয় বাবু, তার গায়ে বহুত জোর, ইয়া লম্বা, তাল গাছের মতো, আর ছাগলের মতো মুখ। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল বলে সেইখানেই বসে পড়লাম। রামলাল যখন আমার গলাটা চেপে ধরে আমায় মেরে ফেলবার উদ্যোগ করছিল, তাকে তখন আমি জানলা টপকে ঘরে ঢুকতে দেখেছি। এমন সময় টুক করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল। তুলে দেখি একটা দেশলাইয়ের বাক্স। এইটি সেদিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু ফেরত দিতে সে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহু দূর পর্যন্ত তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। সমস্ত শরীর তখন আমার রোমাঞ্চিত হয়ে উঠেছে। কিন্তু কে সে? যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমায় নমস্কার। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করার, শেয়ার করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন। নমস্কার।